আচ্ছা, আমরা আজকে বাকি যে রিপিটেড স্টেটমেন্টগুলো আছে, while, do while, for each, এগুলোর উপর একটু আলোচনা করব, তারপরে ফাংশনে চলে যাব। তার আগে আমি আপনাদের কিছু প্রোটোটাইপ তৈরি করতে বলেছিলাম, দু একটা করে কে কি ধরনের প্রোটোটাইপ তৈরি করেছেন সেটা একটু দেখবো আমি ফার্স্ট। রেডি আছে না? আচ্ছা, আমি নেস্টেড লুপের ওই কনসেপ্টের দিকে যাচ্ছি। আমি রাইট সাইডেরটা করে দিচ্ছি, লেফট সাইডেরটা হোমওয়ার্ক পিরামিড যেটা যারা করেছেন এর আগের বারই, তারা বিট কমপ্লেক্স কিছু করার চেষ্টা করবেন, আর যারা ফার্স্টে করেন নাই তাদের জন্য এটাকেই রাখছি। আমি ইউজার ইনপুট থেকে না দিয়ে ফিক্স দিয়ে দিচ্ছি, আর ইউজার ইনপুট থেকে তো আমরা পারবই, তাই না? আমি যদি শুরু করি আয়ের ভ্যালু 1 থেকে, আমি 5টা লাইন বা 4টা লাইন দেখতে চাচ্ছি। আই কি হবে? লেস অর ইকুয়াল 4। এবং কিভাবে আই পর্যন্ত যাব? আমি আই প্লাস প্লাসে যাবে, তাই না? আমি যদি ইকো করি ডলার আইকে, এটা কি করবে? প্রিন্ট হবে কত দূর? 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে যদি আমরা এই এক্সাম্পলটাকে রান করাই। 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে আর কি। এক থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাট ওইরকম তো হয় নাই। হয়েছে কি? না, এরকম হয় নাই। এর জন্য কি করতে হবে? আমাকে আবার আরেকটা লুপের দিকে যেতে হবে, যাতে একটা হচ্ছে কি আমার ভার্টিক্যালে আর একটা লুপ চলবে কি হরাইজন্টালি। মানে একটা ভার্টিক্যালি চলেছে 1 2 3 4 করে, তাই না? পরপর লাইনে আবার হরাইজন্টাল লাইনে চলবে। আচ্ছা, এইটা কি হবে? লাইক আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যেই, যেটা শুরু করবে 1 থেকে, আর যেই যাবে কত দূর, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। যে যাবে আই পর্যন্ত। প্রথম লাইনে একজন, দ্বিতীয় লাইনে 2 জন, তৃতীয় লাইনে 3 জন। আই কাউন্ট হচ্ছে, আই অনুযায়ী আমার হরিজন্টাল লাইনটা রান করছে। আচ্ছা, আর এরপর কি হবে? $j প্লাস প্লাস। এরপরে আমরা যেটা করা শিখবো সেটা হচ্ছে যে আমাদের প্রিন্ট হয়ে যাবে কোনটা? ইকো প্রিন্ট হবে অ্যাকচুয়ালি আমার যে, এবং তার সাথে একটা একটা করে স্পেসিং যদি আমি ধরি, তাহলে স্পেস দেওয়ার জন্য NBSP ইউজ করে থাকি আমরা। দুইটা NBSP দেই। আচ্ছা, NBSP হবে প্রত্যেকটার মাঝে 2টা করে স্পেসিং বসবে। পাশাপাশি বসাবো তো, নিচে নিচে না। নিচে নিচে বসাতে চাইলে কি দিতাম? বিআর, রাইট? যেহেতু পাশাপাশি বসাবো তখন NBSP যাবে। লাইক এখানে যা হচ্ছে যে আয়ের ভ্যালু যখন 1, তখন লুপে ঢুকছে। আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে এই লুপ কয়বার ঘুরবে? একবার। যে একবার ঘুরলো, 1 প্রিন্ট করলো। তারপরে যখন জের ভ্যালু 2 হলো, কন্ডিশন কি? ফলস, তাই না? কন্ডিশন তো আমার ফলস হয়ে যাবে। এরপরে যখন আবার রিপিট করবে, আয়ের ভ্যালু কত হয়েছে? 2। তো 2 নিয়ে যখন সে ভেতরে ঢুকলো, এখানে 2 বসে আছে, এই ভেতরের লুপটা কয়বার ঘুরবে?
দুইবার, 1 2, তাই না? কারণ এটা শেষ হয়ে গেল, আবার রিপিট করবে। আর ভ্যালু এখন 3, এখানে বসানো আছে কত 3। এই যে লুপটা কভার করবে 3 বার, 1 2 3। বাট এই যে প্রতিবারে কি হবে, আমাকে কিন্তু একটা নিউ লাইন ইকো করে দিতে হবে। যখনই আমার ইনার লুপটা শেষ হয়ে যাচ্ছে, পরের যে হরাইজন্টাল লাইনটা বা হরাইজন্টাল আউটপুটটা বসবে সেটা কি বিআর দিয়ে ব্রেক করে দিতে হবে না? কারণ 1 1 2 নতুন নতুন লাইনে আছে। তাই না? আমি যা চাচ্ছিলাম। ম্যাক্সিমাম দুর্বলতা আছে, 4-5 জন মোটামুটি করে ফেলেছে এবং বুঝতে পারছে। ম্যাক্সিমাম যেহেতু আছে, আমি আরেকটু আলোচনা করছি। পর আমি আই যাচ্ছি কোথা থেকে, 1 থেকে, এবং আমি লেস ইকুয়াল বলছি কত 4, এবং আই কে আমি প্লাস প্লাস করছি। এটা আমার আউটার লুপ 5 বার করবে। সেম তো এই লুপের কাজ কি 5 বার করে, এবং 5 বারে আই ভ্যালু বাড়াতে বাড়াতে 4 পর্যন্ত নিয়ে যাবে। 1 থেকে 4 বার করবে। ইনার লুপে আমি যখন বলছি, ইনার লুপটা করবে উপরের লুপের উপর বেস করে, শুরু হবে 1 থেকে, এবং যে অলওয়েজ রান করবে আই এর সমান। জে কে আমি জে কে ইনক্রিমেন্ট করছি। ইকুয়াল অপারেটর কোন ইকুয়াল? ডাবল ইকুয়াল মানে ইকুয়ালিটি অপারেটর, ডাবল লেস দেন ইকুয়াল। ইকুয়ালিটি অপারেটর দিলে তো লাইক একবারই করবে, তারপরে তো করবি না, লাস্টের টাইম গিয়ে করবে। আমাদের একবার না মানে এটা কারণ যে নেক্সট লাইনে এরকম দেখেন, আমি যদি ইকুয়ালিটি দেই, আমার আই যে ভ্যালু কত 1, বাট আই ভ্যালু যখন সেকেন্ড লাইনে আসবে তখন আই ভ্যালু 2, তাই না? ফলস হয়ে যাবে, লুপিত করবে না। বুঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, তো প্রথমবার একটু খেয়াল করি। আমি যখন আই এর ভ্যালু 1, রাইট, আই এর ভ্যালু কত হয়েছে 1, যেহেতু কোস ইনক্রিমেন্ট তো হবে না, তাই না? ভেতরে আসবে। আই 1 নিয়ে এসেছে, আমি এখানে ইকো করছি কি $j। এখন এটা কিন্তু জে আই না। তো 1 থেকে এখানে কত বসেছে 1, লুপটা একবার ঘুরবে, 1 প্রিন্ট হবে। তারপরে লুপের যখন কাজ শেষ, যেহেতু এখানে 1 এবং যে বলেছে 1 পর্যন্ত, যদি রিপিট হয় তাহলে জে ভ্যালু 2 হয়ে গেছে, লেস ইকুয়াল তো ফলস, তো বের হয়ে যাবে। তারপরে নতুন লাইন হবে না, আমাকে বিআর লিখতে হবে। নতুন লাইনে 1, ফার্স্ট লাইনে 1 প্রিন্ট হলো। এরপর যখন আমার আয়ের ভ্যালু কত হচ্ছে 2, মানে এখানে কত বসবে, এই লুপটা কয়বার ঘুরবে 2 বার। তাহলে আমাকে যদি পাশাপাশি বসাতে হয়, আমি কিছুক্ষণ আগে যেটা করলাম, কোটেশন দিয়ে $NBSP বসিয়ে দিলাম, $NBSP বসিয়ে দিলাম, যাতে দুইটা করে স্পেসিং বসে, রাইট? তো প্রথমে কত ইনপুট বসাবে, জে ভ্যালু 1, তো লেস দ্যান 1, তাহলে জে 1 প্রিন্ট হলো, দ্যাট মিন্স এই 1টা প্রিন্ট হলো। তারপরে আবার যখন রিপিট করবে, জে ভ্যালু 2 হয়ে গেছে, লেস ইকুয়াল টু কন্ডিশন ট্রু, তাহলে আবার প্রিন্ট করবে কি ট্রু, পাশেই তো প্রিন্ট করবে, তাই না? তারপরে আবার জে ভ্যালু যখন 3, তখন কন্ডিশন চেক করে দেখে কন্ডিশনটা ফলস, ব্রেক করবে, বিআর হয়ে যাবে, তখন পয়েন্টারটা আবার এখানে বসে যাবে। আবার রিপিট করে এসে, এখন 2 ছিল আয়ের ভ্যালু, কত হয়েছে 3, এখানে বসবে কত 3। এই ইনার লুপটা কয়বার করবে এখন 3 বার। তো প্রথমবারে প্রিন্ট করাবে কি 1, দ্বিতীয়বারে প্রিন্ট করাবে 2, কারণ স্পেস দিয়ে তো, তাই না? দ্বিতীয়বারে প্রিন্ট করাবে কত 3, তারপরে কি হবে ব্রেক হয়ে যাবে, আবার নিচের জায়গায় চলে আসবে পয়েন্টারটা। বোঝা যাচ্ছে? এটা ছিল পাশাপাশি। সো পিরামিডের জন্য আরেকটু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ স্পেসিং একটা ক্যালকুলেশনে আসবে এবং ওখানে 3টা লুপের প্রয়োজন পড়বে। অনলাইনে হেল্প আছে, একটু দেখতে হবে, বুঝতে হবে এবং এটা করার চেষ্টা করতে হবে। তো এবার যেটা আমি বলবো, আমরা যে সিনট্যাক্সটা নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা একটু আলোচনা করি এবং ছোট একটা কাজ দিব। লাইক এই কাজটাকে যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি, আমি আগে হোয়াইলের বিষয়টা বলি। পরে কি ছিল ইনিশিয়ালাইজেশন, তারপরে কি ছিল কন্ডিশন, তারপরে কি ছিল ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট।
যতগুলো লুপ আছে সবারই এই তিনটা অবস্থান আছে, বাট লোকেশনটা কি ডিফারেন্ট। লুপের ওই তিনটা বিষয়ের লোকেশন ডিফারেন্ট, কখনো কখনো উচ্চ থাকে, ইন্টারনালি হয়। তো আমি যদি while লুপ নিয়ে কথা বলি, while লুপের ইনিশিয়ালাইজেশনটা অলওয়েজ উপরে হয়, তারপরে লিখতে হয় while, এবং এটা I less equal like 5 যদি আমি বলি, দেন ব্লক এক্সিকিউট হয়। ভেতরে আউটপুট গুলো আপনি যা দিতে যাচ্ছেন সেটা লাস্টে এসে এখান থেকে ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে। মানে ফরের কি ছিল, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এক লাইনে। এখন তিনটা ডিফারেন্ট লোকেশনে, উপরে ইনিশিয়ালাইজেশন, তারপরে কি কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ঠিক আছে, সব কিছু সেম, শুধু লোকেশনটা ডিফারেন্ট। ওকে, তো এই while লুপ ইউজ করে আগের एग्जांपलটা আপনারা এখন করেন। আগেরটা যেটা আমি দেখিয়ে দিলাম কোড লিখে, রাইট, ওটা এখন while লুপ দিয়ে করেন। আমি তো ফর দিয়ে দেখিয়েছি, এটা while লুপ দিয়ে করে ফেলতে হবে। while লুপ দিয়ে হয়েছে সবার হয়েছে না? টাকা প্রবলেম আছে? সেন্টার ছাড়াই করতে হবে, ডিরেল লাইন সেন্টার বা টেবিলের সেন্টার ছাড়াই করতে হবে পিরামিডের যে কাজটা। ওকে, আচ্ছা, এবার আমি ডু while নিয়ে একটু কথা বলবো। ডু while এরও কি হচ্ছে, তিনটাই পজিশন, তাই না? তিনটাই কাজ, ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। এখানে এসে যেটা হয় যে ইনিশিয়ালাইজেশনটা উপরে থাকে, তারপরে ডু লিখতে হয়, এটা সিনট্যাক্সের অংশ, তারপরে ব্র্যাকেটের ভেতরে আপনার কাজ, লাস্টে এসে এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এবং শেষে ব্র্যাকেটের পরে বসবে কি আমার while। ওকে, ব্র্যাকেটের পরে বসবে whileটা। মানে এর আগে while লুপে কি ছিল, whileটা উপরে ছিল, কন্ডিশন চেক করে ভেতরে ঢুকতো, তাই না? আমি যদি while এর সিনট্যাক্স লিখি যে $i equal 1 while I less equal 10, দেন এখানে এসে I প্লাস প্লাস। এখন বলি ভেতরে ঢোকার জন্য তো আমাকে কন্ডিশনটা টেস্ট করতে হবে, কন্ডিশন ট্রু হলেই না ভেতরে আসবে, আদারওয়াইজ কি ঢুকবে? কন্ডিশন যদি ট্রু না করে ভেতরে কি আসবে? আসবে না। বাট এই সিনট্যাক্সটাতে এখানে কোনো কন্ডিশন আছে ডু while এ? নেই তো। প্রথমে ইনিশিয়াল ভ্যালু ডু, দ্যাট মিন্স ভেতরে আসবে, এই কোডটা এক্সিকিউট করবে, আর এর ভ্যালু ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে, দেন না এসে কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় দেন রিপিট করবে, আর কন্ডিশন ফলস হলে আর রিপিট করবে না। পার্থক্য কি হলো, এখানে কোড এক্সিকিউট করার জন্য কন্ডিশনটা ট্রু হওয়া ম্যান্ডেটরি, বাট এখানে ফার্স্ট টাইমের জন্য ম্যান্ডেটরি না, কারণ কন্ডিশনই তো চেক হচ্ছে না, রাইট? সো এই সিনট্যাক্সটা অনেক সময় লাগবে, যে এরকম ফার্স্ট টাইম এক্সিকিউট হবে বিনা কন্ডিশনে, পরের বার থেকে কন্ডিশন চেক করে। যখন এই ধরনের সিচুয়েশন আসবে তখন আমাদের ইউজ করতে হবে কি ডু while এর লুপটা। ওকে, এটা মনে রাখতে হবে এবং এটা আস্তে আস্তে করে প্র্যাকটিসও করতে হবে। তো ছোট করে কিছু ভ্যালু প্রিন্ট করে চেক করা যেতে পারে এরকম, যে লাইক আমি 10 দিয়েছি, আমি ইনক্রিমেন্ট করছি, আউটপুটও দেখালো, আমি ইকো করলাম কি i কে, i এর ভ্যালু ইনক্রিমেন্ট করার পর 11 হলো, কন্ডিশন চেক করলো, এটা রিপিট হবে কি? রিপিট হবে না। বাট যদি
i এর ভ্যালু এরকম হয় লাইক 7, তাহলে প্রিন্ট হবে কোথা থেকে 7 8 9 10। এটা আমরা একটু দেখে নেই। এরপরে আমরা ইম্পর্টেন্ট আরো একটা লুপ আছে ফর ইচ, সেটা দেখার চেষ্টা করব। এটা একটু প্রিন্ট করে ফেলেন ডু হোয়াইল লুপটা। এবার আমরা আরেকটা সিনট্যাক্স নিয়ে একটু কথা বলি ফর ইচ। ফর ইচ লুপ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লুপ। এর কাজটাই আমরা দেখবেন যেন অনেক বেশি বেশি করছি, কারণ ডাটা রিপ্রেজেন্ট করার জন্য ডেটাবেস থেকে ডাটা এনে সেম টাইপের ডাটা বারবার প্রিন্ট করার জন্য এই লুপটাই বেশি ইউজ করা হয়ে থাকে। ফর হোয়াইল ডু হোয়াইল ইম্পর্টেন্ট লুপ, এগুলোরও ইউজ আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে লুপটা কাজে লাগাই ডাটা রিপ্রেজেন্ট করতে সেম টাইপের ডাটা, সেটা হচ্ছে আমার এই লুপ ফর ইচ। অত্যন্ত ইম্পর্টেন্ট লুপ, এটা স্পেশাল পিএসপির সিনট্যাক্সটা আমরা আগে একটু দেখে নেই কি করে, আমরা এক্সাম্পলও দেখব। ফর ইচ এখানে যেটা আছে যে লাইক ডাটা, এটা একটা অ্যারে। যদি আমি প্রথমে সিনট্যাক্সটা লিখি তাহলে এভাবে লিখতে হয়। ফর ইচ এর সিনট্যাক্স হচ্ছে অ্যারে অ্যাজ ভ্যালুস। এখানে একটা অ্যারে বসবে, সেখান থেকে ওই অ্যারের ভ্যালু গুলো চলে যাবে ভ্যালুস এর মধ্যে প্রত্যেকবারের ইটারেশনে। ওকে, এখানে একটা অ্যারে বসবে, যে অ্যারেটার প্রতিবার যখন ইটারেশন হবে দ্যাট মিন্স লুপিং হবে, প্রতিবার একটা একটা করে ভ্যালু চলে যাবে কোথায় ভ্যালুস এর মধ্যে। আমার অ্যারে তো দুই প্রকার, যদি আমি ডাইমেনশন ধরি 1 ডাইমেনশন আর 2 ডাইমেনশন, তাই না? 1 ডাইমেনশনের মধ্যে কি আছে নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ, আর 2 ডাইমেনশনের মধ্যে আছে মাল্টি ডাইমেনশনাল যে অ্যারেটা। তো এখন আমি যদি ধরে নেই যে লাইক আমি এখানে এভাবে লিখেছি ইকো ভ্যালুস ডট বিয়ার স্ল্যাশ কোটেশন এখানে এসে যে লাইক আমি যদি এখানে আমার অ্যারেটা বলি ডাটা অ্যারে, এর ভিতরে দুই তিনটা ভ্যালু আছে ডাটা, আমার ডাটা একটা অ্যারে। ওকে, এখন ডাটা অ্যারে 0 ইনডেক্সে আমি 10, ডাটা অ্যারে 1 ইনডেক্সে আমি 20 এবং 2 ইনডেক্সে আমি 30 রেখেছি। রাইট, অ্যারের ভেতরে এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে আমাকে আউটপুটে দেখাতে হবে। অ্যারেতে ভ্যালু আসবে কিভাবে ডেটাবেস থেকে, লাইক কোথাও থেকে এনে আমি ওখানে রেখে দিয়েছি, অথবা নিজেই আমি অ্যারের ভেতরে ডাটা গুছিয়ে রেখেছি। এরপর এটাকে আমি এক্সিকিউট করতে যাচ্ছি, বাট এক্সিকিউশনটা হবে এরকম 10 20 30। ওকে, যেহেতু 1D অ্যারে আমি এভাবে প্রিন্ট করাবো, এর জন্য সিনট্যাক্স হচ্ছে দিস। সো ফর ইচ লুপ অ্যারেকে ভেঙে অ্যারের ভেতর থেকে ডাটা নিয়ে আসতে পারে। নরমালি লুপের কনসেপ্ট আমরা জানি যে ইনিশিয়ালাইজেশন থাকবে, কন্ডিশন থাকবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে, এখানেও কিন্তু আছে, বাট এটা আছে কোথায় হিডেন। ইনিশিয়ালাইজেশন কি, অ্যারের ইনডেক্স শুরু হবে 0 থেকে, দ্যাট মিন্স 0 থেকে স্টার্ট হবে না, ইনডেক্স যেহেতু 0 তার ইনিশিয়াল ভ্যালু কত 1। ইনডেক্স যদি কোনো অ্যাসোসিয়েট নেম হয়, প্রথম যে ইনডেক্সটা সেখান থেকে সে ইনিশিয়ালাইজ শুরু করবে, প্রতিবার এক এক করে বাড়িয়ে ইনক্রিমেন্ট হবে না, এক এক করে বাড়াবে, আর কন্ডিশন কি যতক্ষণ পর্যন্ত না আমার ইনডেক্স শেষ হয়ে যাচ্ছে সে চেক করে নেবে যে ভেতরে ইনডেক্স কয়টা আছে, 3টা। লুপ কয়বার ঘুরবে 3বার। বোঝা যাচ্ছে? তো বিহাইন্ডে থাকবে ফর ইচ লুপের ওই লজিক গুলো। এখানে কি কাজ হবে, ডাটা অ্যারে, এটা 1D অ্যারে, 1D এর জন্য এক ধরনের রুলস, 2D এর জন্য আরেক ধরনের রুলস। তো 1D এর জন্য প্রথমে আমি বলে নেই 1D অ্যারে যদি হয় প্রতিবারের ইটারেশনে
সে জিরো ইন্ডেক্স থেকে শুরু করবে বা ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু করবে, প্রতিবারের ইটারেশনে একটা একটা করে ইন্ডেক্সের ভ্যালু পাঠিয়ে দেবে কার মধ্যে, ভ্যালুসে। ভ্যালুস তখন কি হবে, একটা ভেরিয়েবল। মনে করেন এখান থেকে ভ্যালু পাঠিয়ে দিল এখানে, তার মানে এখানে এসে অ্যাসাইন হয়ে গেল, এটা তো একটা ভেরিয়েবলের মতো, ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে না? তো আমি ডাটা ইন্ডেক্সের জিরো ইন্ডেক্সের ডাটা অ্যারের জিরো ইন্ডেক্সে যা আছে সেটাকে পাঠিয়ে দিচ্ছি কোথায়, ভ্যালুসে। ভ্যালুস মধ্যে কত আছে, ভ্যালুসের মধ্যে আছে কত, জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা 10, তাহলে আমার 10 প্রিন্ট হলো। আবার লুপ করে এসে ডাটা অ্যারের ইন্ডেক্সের পয়েন্টারটা এখন 0 থেকে কোথায় চলে আসে, 1 এ। 1 এর ভ্যালুটা পাঠিয়ে দিল কোথায়, ভ্যালুসে। তার ভ্যালু কি ওভাররাইট হয়ে গেল না? আগে কত ছিল 10, এখন কত দিয়ে ওভাররাইট হলো, 20। তো ভ্যালুসে 20 আছে, প্রিন্ট করবে কত, 20। আবার যখন রিপিট হবে, এখন ডাটার ইন্ডেক্স কত, 3, 3 ভেতরে যা আছে 30 সে পাঠিয়ে দেবে কোথায়, ভ্যালুসে। সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে না? তো এভাবে কি করবে, ডাটা অ্যারের মধ্যে থেকে আমরা ভ্যালুগুলো, যে কোনো অ্যারের মধ্যে থেকে ভ্যালুগুলো 1D অ্যারে হলে খুব সহজেই আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে পারি এবং সেই অনুযায়ী কাজও করতে পারি। তো আমরা একটা 1D অ্যারে তৈরি করি এবং সেই অনুযায়ী প্রিন্ট করে দেখার চেষ্টা করি লুপ চালিয়ে। এখন মনে করেন যে আমি ডেটাবেস থেকে 1 কোটি রেকর্ড নিয়ে আসি, একটা 1D অ্যারে একটা ইন্ডেক্সে আছে, সেটা আমাকে প্রিন্ট করতে হবে। আমি তো ইন্ডেক্স ইকো করে করে কি পারবো, কি করতে হবে, লুপ চালিয়ে দিতে হবে। সে অটোমেটিক কত রো আছে আমার জানার দরকার নেই, আমি তো জানিও না যে আমার ডেটাবেসে কতগুলো ইন্ডেক্স আছে, আমি কি জানি, প্রতিনিয়ত সেটা বাড়ছে। বোঝা যাচ্ছে? তাহলে ফিক্স কোনো কন্ডিশন দিতে কি পারবো, কার হেল্প নিতে হবে, ফর ইচেরই হেল্প নিতে হবে। এর জন্য অ্যাকচুয়ালি এই লুপটা তৈরি করা হয়েছে, ডেটাবেসকে হ্যান্ডেল করার জন্য এই ফর ইচ লুপটা তৈরি হয়েছে। আমরা হয়তো ফর লুপ, হোয়াইল লুপ দিয়ে করতে পারবো, সেক্ষেত্রে আবার অ্যাডিশনাল ফাংশনের প্রয়োজন পড়বে। কাউন্ট করে নিতে হবে আগে যে এই অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে, যেন ওটা কন্ডিশনে বসিয়ে দিতে হবে। বুঝা যাচ্ছে? তো আমরা এটা না করে ডিরেক্ট এই ফর ইচ লুপ চালিয়ে খুব সহজেই ভ্যালুগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা ফর ইচ লুপের এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। আমি একটা অ্যারে নিয়ে নিলাম, সেই ডাটা অ্যারের ইন্ডেক্স অনুযায়ী ভ্যালু রাখছি।
এখন যদি আমরা লুপ চালাই, ভ্যালুস, তাহলে আমি এই যে ভ্যালু যে ভেরিয়েবলটা লিখলাম এটা যে কোনো কিছুই হতে পারে, আর আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি এর নাম তো যে কোনো কিছুই হতে পারে, সেটাই বসাতে হবে কোথায়, ফর ইচ এর এই ডাটা এরিয়াতে। আমরা কি বুঝতে পারছি সবাই? ওকে না, তো এখন যদি আমি ইকো করি আমার ভ্যালুসটাকে, যেহেতু ডাটা অ্যারে প্রতিবারের ইটারেশনে একটা একটা করে ভ্যালুস ভেরিয়েবলে দিচ্ছে এবং বারবার সে ওভাররাইট হচ্ছে। প্রথমবার এর ভেতরে আছে কত, 10 প্রিন্ট হবে, প্রিন্ট হবে, রাইট? ভ্যালুস মধ্যে 10 আছে, 10 প্রিন্ট হবে। আবার যখন লুপ হবে ডাটা অ্যারের ইন্ডেক্স পয়েন্টার কোথায় চলে গেছে, 2 তে, 2 এর মধ্যে কত আছে, 20 চলে আসবে কোথায়, ভ্যালুসে, 20 প্রিন্ট হবে। এভাবে 10 থেকে কি 50 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে না? আমার ইন্ডেক্স যতগুলোই থাক না কেন এই লুপের মধ্যে যেহেতু চলে আসবে, সে এটাকে প্রিন্ট করে দিচ্ছে। সেক্ষেত্রেও কাজ করতে পারবে, কারণ সে পয়েন্টার ধরে ধরে কাজ করবে। আমি স্ট্রিং করে দিচ্ছি, হ্যাঁ, স্ট্রিং যেহেতু করছি এর ভেতরে যে কোনো স্ট্রিং নেমও তো থাকতে পারে। যে কোনো কিছুই লিখতে পারি, তাই না? অ্যাসোসিয়েট, আমি বলেছি না, অ্যাসোসিয়েট অথবা নিউমেরিক যে কোনো ধরনের 1D অ্যারের ভ্যালুগুলো সে তার ফার্স্ট ইন্ডেক্স অপশন ধরে ধরেই ওখান থেকে নিয়ে আসবে এবং ভ্যালুর মধ্যে অ্যাসাইন করবে। ঠিক আছে না? এটাও ছিল কিছু স্ট্রিং কিছু নিউমেরিক, তাহলে ওটা অ্যারে স্ট্যান্ডার্ডই হবে না। ঠিক আছে, যেহেতু এটা পিএসপি অ্যারে, ওকে, খেয়াল করেন, যেহেতু এটা পিএসপি অ্যারে কাজ করবে, কারণ ইন্ডেক্স এই যে আপনি এলোমেলো করছেন না, নিউমেরিক অ্যাসোসিয়েটিভ করছেন, কোনো স্ট্যান্ডার্ডই রাখছেন না, এই ধরনের কোড করাটাই কি ভায়োলেশন। বাট এটা এরর হবে না যে আপনি নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে যখন বলছেন, সে যখন নিউমেরিক বলছে তখন ওই ইন্ডেক্সের নামটা সে নিউমেরিক ভ্যালু দিয়ে রাখছে, আর যখন অ্যাসোসিয়েটিভ দিচ্ছেন ওই ইন্ডেক্সের ভ্যালুটা সে অ্যাসোসিয়েটিভ দিয়ে রাখছে। বাট আপনি ওটা যখন এলোমেলো করবেন আপনার কোড স্ট্যান্ডার্ড ভায়োলেট হয়ে যাবে, আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন না, বাট রুলসে আপনাকে আটকাবে না। অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ ধরনের কোনো চান্স নেই। আচ্ছা, এবার আসছি আমি 2D অ্যারের কনসেপ্ট নিয়ে। 2D অ্যারেটা যে লাইক আমি যদি আমার লুপটার কথাই চিন্তা করি, হ্যালো, বলো। আচ্ছা, আমি একটা 2D অ্যারে বানানোর চেষ্টা করছি, আর 2D অ্যারের কনসেপ্টটা তো আমরা পাই নাই, তাই না? আমি নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ বলেছিলাম যখন আলোচনা করছিলাম, তখন নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ বলেছিলাম, মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করি নাই, সেটা আমি এখন একটু আলোচনা করছি। এটা 1 ডাইমেনশন, তাই না? একটা ডাইমেনশন, এটা দুইটা, একটা, এটা কি x,
এটা y, রাইট? সো টু ডাইমেনশন যদি আমি বলি, এরকম একটা কিছু বলি, এখানে কয়টা ডাইমেনশন আছে? দুইটা ডাইমেনশন আছে, হ্যাঁ? এটা কিন্তু একটা বক্স, একটা স্কয়ার বক্স। এটাকে আমি একটা টেবিলের একটা সেল বলতে পারি, অথবা একটা টেবিলই বলতে পারি, যার একটা রো একটা কলাম, তাই না? একটা রো একটা কলাম। এখানে দুইটা রো একটা কলাম, দুইটা রো দুইটা কলাম, দুইটা রো তিনটা কলাম, দুইটা রো চারটা কলাম, রাইট? এখন এবার কি রো বাড়ছে, রাইট? তো যদি আমরা টেবিলের কনসেপ্টে যাই, যে লাইক আমি স্টুডেন্টদের সেমিস্টার রিপোর্ট রেডি করছি, তাই না, পার্টিকুলার কোর্সের। তো আমি তার আইডি লিখবো, তার নাম লিখবো, তার মিড ওয়ানের রেজাল্ট বলবো, তার ফাইনালের রেজাল্ট বলবো, ক্লাস টেস্টের রেজাল্ট বলবো, প্রজেক্টের রেজাল্ট বলবো, ফাইনাল গ্রেড দিব। ফিক্স, আমার 7টা কলাম ফিক্স। আর স্টুডেন্ট যতগুলো থাকবে ততগুলো কি হবে, এবং সবার জন্য কলামগুলো, তাই না? সবার জন্যই তো ভ্যালুগুলো আমাকে ইনসার্ট করতে হবে, হবে না? তাহলে আমার কলামগুলো কি স্থির, আর রো গুলো চলক আকারে যাবে। তো আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করব বা করি, তো যখন কোনো ডাটা স্টোর করে রাখা হয়, লাইক আমি ফেসবুকেই রেজিস্ট্রেশন করছি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে, আবার আমার প্রোফাইল এডিট করতে গিয়ে আরো অনেক কিছু অ্যাড করতে পারি। এই যে ইনফরমেশন গুলো কোথায় থাকে, একটা নির্দিষ্ট টেবিলে, লাইক ওই টেবিলে 25 থেকে 30টা কলাম ফিক্স করা আছে, আমি ধরে নিচ্ছি 30টা কলাম আছে, এটা ফিক্স। যখন কেউ রেজিস্ট্রেশন করছে 7-8টা কলামের ভ্যালু ইনসার্ট হচ্ছে, বাকিগুলো এডিট করতে গিয়ে আমরা দিয়ে আসতে পারি। এখন যখন বলা হচ্ছে যে ফেসবুকের ইউজারের সংখ্যা 100 কোটি, তাহলে তার রো আছে কতগুলো, কলাম কতগুলো? ফিক্স 30, তাই না? তাহলে কলামগুলো ফিক্স থাকবে আর রো চলক হিসেবে কাজ করবে। এখন আমি যদি নিজের থেকেই, লাইক আমি এই এখান থেকে ডাটা তুললাম, পুরো টেবিলের ডাটা আমি তুলে নিচ্ছি, তাহলে পুরো টেবিলটা যখন 2D, ডাটা নিয়ে গিয়ে যদি কারোর মধ্যে কোনো একটা ভেরিয়েবলে দিয়ে দেই, ভেরিয়েবল তো 2D হয়ে যাবে, তখন আর সে ভেরিয়েবল থাকবে না, কি হয়ে যাবে, অ্যারে হয়ে। তাই না? আমি যদি ডেটাবেস থেকে এরকম সেট অফ ডাটা কোনোভাবে তুলে নিয়ে আসতে পারি, যে লাইক এটা একটা টেবিল ইকুয়াল ডাটা, টেবিল ইকুয়াল ডাটা, তো এই টেবিলে যত কিছু আছে সব এখানে আসবে। কিভাবে থাকবে? একটা ডাইমেনশন দিয়ে তো রাখা সম্ভব না, সম্ভব কি? এখানে কি একটা ডাইমেনশন, এখানে ডাইমেনশন দুইটা। তো ডাইমেনশন একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এজন্য নরমালি এরকম হয়, 2D অ্যারেতে ডাইমেনশন থাকে দুইটা, একটা x বরাবর, একটা y বরাবর, একটা বলা হয় রো আর একটা বলা হয়, প্রথমটা রো, দ্বিতীয়টা কলাম, ঠিক আছে? তো আমি যদি বলি যে ঠিক এটা, যেটা 0তম রো, এটা 1, এটা 2, এটা 3, আর এটা 0তম কলাম 1 2 3, ঠিক আছে না? এটা 0 1 2 3, আর এটা 0 1 2 3, রাইট? এটা নাও হতে পারে, এটা 4 হতে পারে, আরো একটা রো আছে, তাই না, 4, বাট এগুলো তো ফিক্স, তাই না? 0 1 2 3 চারটা কলাম আমার ফিক্স। তো আমি যখন বলছি যে লাইক আমি যদি এরকম একটা স্ট্রাকচারাল এরিয়াতে আবার ডাটা বসাতে চাইছি, লাইক আমি একটা 2D অ্যারে নিজে থেকেই তৈরি করছি, আমার তো ডেটাবেসে নেই, আমি 2D অ্যারে ডেভেলপ করছি। তো এই ক্ষেত্রে আমি যদি আমার এই ইন্ডেক্সিং পজিশনটা ধরি, এটা 0 রো 0 কলাম, এই জন্য এটাকে বলা হয় 0 0 পজিশন। এটা হচ্ছে কি 0 1, এটা 0 2, এটা 0, এটা কি 1 0 1 1 1 2 1 3, এটা 1 2 0 2 1
এটা 30 31 32 33 এরপর আসছে কি 40 41 42 43 তাহলে পজিশন গুলো ডিফাইন হচ্ছে, রাইট? আমি যদি এখন বলি যে আমার 0 0 ইকুয়াল 100, তাহলে 100 টা অ্যাকচুয়ালি কোথায় আছে? এখানে, রাইট? আর আমি যদি বলি 0 1 110 0 2 120, তাহলে 100 বসবে কোথায়? এখানে, 110 এখানে, 120 এখানে, আর 0 3 এটা হলো 130 রাইট? একইভাবে আমি যদি আবার বলি এবার 1, তার মানে কি সেকেন্ড রোতে আসলাম, সেকেন্ড রো এর 0 এখানে আছে কত? 140, এবার 1 1 এখানে আছে কত? 140। এভাবে কি আমি অ্যারে তৈরি করে নিতে পারি না? আমি কিন্তু 2D অ্যারে এখান থেকে তৈরি করে নিতে পারি। তাহলে 1 0 তে কত রেখেছি? 140, আর 1 1 এ রেখেছি কত? 150। তো আমরা এবার 2D অ্যারে একটা কনসেপ্টের দিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে 2D অ্যারেটা কি? যার ডাইমেনশন দুইটা, একটা হচ্ছে x আর একটা কি y। এটা মূলত ডেটাবেসে টেবিলের ডাটা রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। কলামগুলো নরমালি ফিক্স থাকে, চলক হিসেবে কাজ করে কে? রোগুলো। এস ডাটা একটা সেকেন্ড ডাইমেনশনাল ডাটা, আমি 2D বলছি। জিরো 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 ওয়ান জিরো টু 1 0 1 1 1 2, তারপর কি হবে? 2 0 2 1 2 2। data as values। এবার তো আর আগের মতো হওয়ার সম্ভাবনা কম, কারণ ইন্ডেক্স তো আর একটা একটা না, তাই না? ইন্ডেক্স পাশাপাশি দুইটা। তাহলে এখন কি হবে, মানে রুলসটা কি হবে?
আগে যেরকম একটা ইন্ডেক্স ছিল উপরের দিকে, একটা ইন্ডেক্স ছিল 0 2 3 এভাবে লিখেছিলাম 2 3 4 5, ওকে। যদিও অর্ডারিং উল্টাপাল্টা ছিল তারপরেও কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছিল। বাট এখানে এসে আমি যখন বলছি যে 0 রো এর আন্ডারে আরো 0 1 2 আছে, 1 রো এর আন্ডারে 0 1 2 আছে, 2 রো এর আন্ডারে 0 1 2 আছে, তাহলে কি হবে? এ অ্যাকচুয়ালি রো ধরেই রান করবে। অলওয়েজ ফর ইজ কাজ করে রো ধরে, মানে ফার্স্ট ডাইমেনশন ধরে। পরে কি ডাইমেনশন আছে সেটা সে দেখবে না। যদি পরে ডাইমেনশন থাকে সেটা ইন্ডেক্স হয়ে যাবে কার? ভ্যালুসের। তার মানে প্রতিবারের ইটারেশনে এখন কি হবে? এক একটা করে রো, লাইক 0 রোটা পাঠিয়ে দেবে ভ্যালুসে। ভ্যালুস তখন কি একটা 1D অ্যারে। ভ্যালুসের মধ্যে এখন কি কি আছে? 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স। আমার এখানে অনুযায়ী 0 1 আর 2 আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ না, এস ডাটা হবে, এই যে এখানে হবে এস ডাটা, এস ডাটা হবে মানে। আর এই অ্যারেটা, হ্যাঁ 2D অ্যারেটা, তো এস ডাটা অ্যাজ ভ্যালুস। তো প্রতিবারের ইটারেশন এখন এস ডাটা কি করবে? একটা একটা করে রো। এটা একটা রো না? একটু খেয়াল করেন তো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তার মানে আমার এখানে রো আছে কয়টা? 3টা রো আছে। কারণ 3টা রো চলে আসবে প্রথমবারের ইটারেশনে, ফার্স্ট রো চলে আসবে ভ্যালুসে, দ্বিতীয়বারের ইটারেশনে সেকেন্ড রো চলে আসবে ভ্যালুসে, তারপর থার্ড রো আসবে, রাইট? আমি দুভাবে ওই রো এর ভেতরকার ভ্যালু পিক করতে পারি। এখন আমি যদি এখানে কতগুলো কলাম আছে আমি জানি, আমি যদি জানি যে আমার কলাম কতগুলো, সেক্ষেত্রে আমি এক ধরনের সিনট্যাক্স লিখতে পারি। আর যদি আমি না জানি কলাম কতগুলো, তাহলে আরেক ধরনের সিনট্যাক্স আমি লিখতে পারি। দুই ধরনের সিনট্যাক্স আছে। যে আমি যদি জানি যে ইন্ডেক্স ফিক্সড এবং এই কতগুলো ইন্ডেক্স আছে এবং কি ইন্ডেক্স আছে এটা আমার জানা, তাহলে আমি ফিক্সড ইন্ডেক্স ধরে এভাবে লিখে দিতে পারি ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য। যে লাইক ইকো ভ্যালুস, ভ্যালুসটা এখন একটা অ্যারে হয়ে গেছে, তাই না? একটু খেয়াল করেন। কি হবে এখানে? ভ্যালুস। দেখেন প্রথমবার 0 1 2 এর মধ্যে কি 100 110 120, পরের ইন্ডেক্সের মধ্যে আবার 0 1 2 ইন্ডেক্সে কি আছে? পরেরটা, তারপরে তারপরেরটা, তাই না? সে কিন্তু অ্যারে আকারে এনেছে। তার মানে আমার এই ভ্যালুসটা কি এখন একটা অ্যারে। এখন অ্যারে থেকে ভ্যালু বের করে দেখানোর জন্য আমি যদি আমার যেহেতু আমার ইন্ডেক্স জানা, ইন্ডেক্স 3টা, তো আমি এভাবে লিখতে পারি ভ্যালুস ইন্ডেক্স 0, তাই না? তাহলে কি হচ্ছে? 0 1 আর 2, পাশে আমি কি লিখে দিব? লাইন ব্রেক, তাই না? সে 0 ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করবে, তারপর 1 ইন্ডেক্সে, তারপর 2 ইন্ডেক্সে। আমরা একটু খেয়াল করি আমাদের আউটপুট কিভাবে এসেছে। 0 1 আর 2, 100 110 and 20 প্রিন্ট হয়ে গেল। তারপরের লুপ আসলো, আবার কি 0 1 আর 2, ইন্ডেক্সগুলো তো ওলট পালট হচ্ছে না। আমি জানি ইন্ডেক্স 0 1 আর 2 ফিক্সড, 3টে ইন্ডেক্স আছে, আমি ধরে লিখে দিচ্ছি। ইন্ডেক্সের নামগুলো কি ভিন্ন আসছে? ইন্ডেক্সের নামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আসছে না, ইন্ডেক্সের নামগুলো ফিক্সড। যদি টেবিল হয়, টেবিলের কলাম তো ফিক্সড,
প্রত্যেকটা রো এর জন্য। তাহলে আমি যদি কলামের নাম ওখানে লিখে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? ফার্স্ট রো এর জন্য একটা কলামের নাম নেম, সেকেন্ড রো এর জন্য ওই কলামের নামটা তো চেঞ্জ হয়ে অন্য কোনো কিছু হবে না, নেমই তো থাকবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এবার আমরা দেখি তাহলে 100, 110, 120, 130, 140, 150 যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই সে আসছে। বোঝা যাচ্ছে? এবার যদি হয় যে লাইক আমি ইন্ডেক্সের নাম, ইন্ডেক্স কতগুলো হবে কি হবে সেটা আমি জানি না, শুধু 2D অ্যারেটা আমার কাছে এসেছে, আমি এতটুকুই জানি। সেক্ষেত্রে যদি আমি প্রিন্ট দিতে চাই, কিভাবে প্রিন্ট দিব? আমি ওই 2D অ্যারেটা যদি এক্সিকিউট করতে চাই, 2D অ্যারের ভেতরকার ডাটাটা যদি আমি দেখতে চাই যে আমার কাছে 2D অ্যারে এসেছে, রো কতগুলো এটা আমার জানার দরকার নেই, ফরেস্ট বের করে নেবে। কলাম কতগুলো এটা আমি জানি না, সেটা আমি দায়িত্ব দিয়ে দেবো কাকে? তুমিই দেখাও যে ভেতরে কি আছে। তো এর জন্য হবে এই অ্যারে সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট হবে, আমি দুইটাই রেখে দিচ্ছি। নেস্টেড, আমি জানি যে এটা ভ্যালুজ একটা অ্যারে হবে, তো ওই অ্যারেটার ভেতরে ইন্ডেক্স কতগুলো আছে সে নিজে জানবে এবং সে অনুযায়ী সে প্রিন্ট করাবে। সো এখানে কি আসবে? ভ্যালুজ অ্যাজ লাইক এই ভ্যালুজ। বোঝা যাচ্ছে না? এখন কি হবে বলেন তো? এই ভ্যালুজের মধ্যে তো একটা 1D অ্যারে, এর ভেতরকার এক একটা করে ইন্ডেক্স চলে যাবে কোথায়? এই ভ্যালুজের। তার মানে কতগুলো ইন্ডেক্স আছে আমার কি জানার দরকার আছে? সে একটা একটা করে ইন্ডেক্সের ভ্যালু বের করে ভ্যালুজে দিয়ে দেবে। সো আমি এটাকে প্রিন্ট করবো এভাবে, ইকো এ ভ্যালুজ ডট দিয়ে কোটেশন ইউজ করে আমি এখানে দিব কি? এটা তো পাশাপাশি বসবে। ওই যে কিছুক্ষণ আগে আমি লুপ শেখাচ্ছিলাম 1 1 2 1 2 3, এই কনসেপ্ট না? সেই সিমিলার কনসেপ্ট কিন্তু। তাহলে এখানে কি হলো? পাশাপাশি বসাবে না এগুলোকে, ওই একই রোয়ের যেগুলো আছে সবগুলো বসবে কোথায়? পাশাপাশি। তার মানে আমি যখন এস ভ্যালু থেকে ভ্যালুজ এসেছে, ভ্যালুর ভেতরে যদি 3টে ইন্ডেক্স থাকে, লুপ 3 বার ঘুরবে। এ ভ্যালুর মধ্যে প্রথমে 0 ইন্ডেক্সের ভ্যালু দেবে, তারপরে 1 ইন্ডেক্সের ভ্যালু দেবে, তারপর 2 ইন্ডেক্সের ভ্যালু দেবে। আমার জানার দরকার নেই কতগুলো ইন্ডেক্স আছে, আমি ইন্ডেক্সের নাম্বার জানি না, সো আমি 0 1 2 লিখতে পারছি না এইভাবে, রাইট? আননোন একটা অ্যারে আমার কাছে আছে, সেটা আমি ওই 2D অ্যারের ভ্যালু এক্সিকিউট করতে চাচ্ছি। দেখবেন যেন আউটপুট এক্স্যাক্টলি আগেরটার মতোই হবে। আমার এখানে কি করতে হবে? ইকো দিয়ে লাইন ব্রেক দিয়ে দিতে হবে না? ইকো দিয়ে আমার লাইন ব্রেকটা দিয়ে দিতে হবে। এখন আমি একটু দেখি যে আমার আউটপুটটা আগের মতোই আসে কিনা। এক্স্যাক্টলি, রাইট? আমার জানা নেই আমার অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে, সে অটোমেটিক সেটাকে ডিসপ্লে করিয়ে দিতে পারবে। তার মানে আমার কাছে যদি ডেটাবেস থেকে কোনো ডাটা, তোলা ডাটা হয়, সেটা যদি এক্সিকিউট করতে চাই, এটা তো আননোন, তাই না? আমার কি জানা আছে কতগুলো ইন্ডেক্স, কতগুলো রো আছে? আমার জানা আছে রো, কলাম সংখ্যা আমি জানি, বাট রো সংখ্যা আমি জানি না। সো ফর ইচ, যদি কখনো আমার এরকম হয় আমি কলাম সংখ্যাও জানি না, তখন আমার ডাবল ফর ইচ, নেস্টেড ফর ইচ ইউজ করতে হবে। ওকে, সো লুপ, ফর, while, do while আর ফর ইচ, এটা কিন্তু আমরা একটু আলোচনা সারলাম। এর উপরে আগে স্টেটমেন্ট শিখেছি, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর সুইচ। যদিও ইফ এলস ইফ আর সুইচে তেমন কোনো প্র্যাকটিস হয় না, হয়তো পরবর্তীতে আরও আসবে, বাট নিজে থেকে প্র্যাকটিস করে সিনট্যাক্সগুলো ক্লিয়ার করে রাখবেন। ওকে, কারণ সিনট্যাক্সগুলো আবার রিপিট করার সময় কিন্তু আস্তে আস্তে
ফুরিয়ে যাচ্ছে। আজকে আমরা 1/4 ক্লাস শেষ করছি। ওকে, সো প্রথম দিন যেভাবে বলেছিলাম পরবর্তী ক্লাসগুলো বিশেষ করে দেখবেন যেন 20 ক্লাসের পরের প্রত্যেকটা ক্লাসে আগের 2-1টা ক্লাসের সমান হচ্ছে, 2-3টা ক্লাসের সমান হচ্ছে। তার মানে আলোচনার প্রেশারটাও কিন্তু বাড়তে থাকবে, তাই না? আমরা তো সিনটেক্স জানি না, আস্তে আস্তে যখন বোঝা শিখছি তখন প্র্যাকটিস এবং কাজ বা কাজের অ্যাসাইনমেন্ট এটা কিন্তু বাড়তেই থাকবে, আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের যে টার্গেট ওটা ফুলফিল করতে পারবো না। তো আমি ফাংশন নিয়ে গতদিন কিছুটা আলোচনা করেছিলাম, আজকেও স্টার্ট করব ফাংশনের বিষয়টা। আর ফর ইচ লুপটা, হোয়াইল লুপটা, ডু হোয়াইল লুপটা আমি আলোচনা করলাম। আপনারা এই ফর ইচ লুপ এবং নেস্টেড ফর ইচ লুপটা 10 মিনিটের একটু প্র্যাকটিস সেরে নেন। আমরা তো হোয়াইল ডু হোয়াইল করেছি, তাই না? নেস্টেড ফর ইচ এবং 2D অ্যারের কনসেপ্টটা একবার প্র্যাকটিস করে নেন, দেন আমি হয়তো 20 মিনিট মতো ফাংশন নিয়ে আলোচনা করবো আরো। ওকে, আচ্ছা, আমি এবার একটু ফাংশন নিয়ে আলোচনা করছি। গতদিন ফাংশনের সংজ্ঞা এবং ডেফিনেশন বলেছিলাম, তাই না? ফাংশনের সংজ্ঞা এবং ডেফিনেশন বলেছিলাম না, এবং বলেছিলাম যে ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে কলিং আর একটা ডেফিনেশন। আর ফাংশনের টাইপ দুইটা, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা বিল্ট ইন, রাইট? একটা ইউজার ডিফাইন এবং একটা বিল্ট ইন ফাংশন। আমরা যদি ফাংশন নিয়ে একটু আলোচনাতে যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা নেটবিনসেরও কিছুটা সাপোর্ট পেতে পারি। লাইক আমি যদি এভাবে লিখি, দিস অ্যাড ব্র্যাকেট দিয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাড নামের ফাংশনকে আমি কল করছি, রাইট? অ্যাড নামে একটা ফাংশন আছে যাকে আমি কল করছি। এরটা কি হচ্ছে? কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড। এই যে ফাংশনটা অ্যাড নামে কোনো বিল্ট ইন ফাংশন নেই, সো এটা আনডিফাইন্ড, ডেফিনেশন খুঁজে পাচ্ছে না। তার মানে কি, কোনো একটা ফাংশন যদি আমি কল করি তার অবশ্যই কি ডেফিনেশন থাকতে হবে। যদি আমি নিজে লিখি ডেফিনেশন, সেটাকে বলা হচ্ছে কি ইউজার ডিফাইন। আর যদি এই ফাংশনটা পিএসপি লাইব্রেরির মধ্যে থাকে তাহলে আমি এটাকে বলতাম বিল্ট ইন। ক্লিয়ার? তো যেহেতু এই ফাংশনটা আমার লেখা নেই, পিএসপি বিল্ট ইন ফাংশন না, ডেফিনেশন আমাকেই দিতে হবে, তো সেক্ষেত্রে ডেফিনেশনটা কলিং এর উপরে দেওয়াটাই ভালো। হ্যাঁ, এটা গুড প্র্যাকটিস। ফাংশন নাম কি? অ্যাড। আমি এখানে কিছু লিখি আর না লিখি, যদি ডেফিনেশনের স্ট্রাকচারটা থাকে তাহলে এররটা আর আসবে না। আমি শুধু ডেফিনেশন স্ট্রাকচারটা লিখেছি, তাহলে ফাংশনের ডেফিনেশন পাচ্ছে, ভেতরের যে কি টাস্ক সেটা কিন্তু বলা নেই। ওকে, সেই অনুযায়ী সে কোনো কিছু করছেও না। যদি তাকে দিয়ে আমি একটা বড় কাজ সম্পন্ন করে রাখতাম, এখানে রেজাল্টে ইকো দিয়ে রাখতাম, তাহলে কল যেহেতু হয়েছে আউটপুটটা দেখাতো। লাইক আমি যদি এখানে ইকো করে রাখি 10, আউটপুট কি দেখাবে? অনেক জটিল ক্যালকুলেশন করে 10 রেজাল্ট এসেছে, যেটা আমি ইকো করে রেখেছি, সে ডিসপ্লে করে দেবে কি রেজাল্ট।
রাইট? তো আমি যদি আবার এখানে যাই যে লাইক আমি একটা ভেরিয়েবল রেজাল্ট যার ভেতরে 200 প্লাস 900 ইকো দিয়ে রেখেছি, আর এখানে ইকো করে দিচ্ছি কি রেজাল্ট। তাহলে রেজাল্টটা কি দেখাবে? 1100। এখন এটা যদি এরকম না হয়, যদি এরকম হয় এই কাজটাও করা হয়ে থাকে যে আমার এই ফাংশনটা যা দেবে সেটা আমি ধরবো, আমি রিসিভ করব, রিসিভ করার পর এটা নিয়ে আরো অনেক কিছু কাজ করব। লাইক কোনো একটা ছোট ফাংশন যেটা একটা বড় ফাংশনের অংশ হতে পারে না? পারে তো। একটা বড় কিছু আমি সলিউশন করছি, ছোট ছোট কাজ করা আছে, আমি কল করে করে রেজাল্টগুলো নিয়ে নিচ্ছি এবং রেজাল্টগুলো নিয়ে আবার সমন্বিত করে নতুন একটা রেজাল্টের দিকে আমি যাব। এখন তো ওই ফাংশনের মধ্যে ইকো করে রাখলে হবে না, সেখান থেকে রেজাল্টটা আমাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য সিনট্যাক্সটা হচ্ছে কি রিটার্ন। ওকে, নিয়ে আসার জন্য সিনট্যাক্সটা হচ্ছে আমার রিটার্ন। তো আমি রিটার্ন ফাংশনটাও নিয়েছি। এখন দেখেন রিটার্ন হয়েছে, বাট আমি কিন্তু ওটাকে কোনো এক্সিকিউশন বা রিসিভ করি নাই, রাইট? আমি যদি ইকো করতাম এখানে ভ্যালুগুলো, রিটার্ন ভ্যালুটা কি হয়ে যেত? আউটপুটে চলে আসতো। বা আমি যদি এখানে এই রেজাল্টটা সেকেন্ড কোনো একটা কিছুর মধ্যে রেখে সেটাকে যদি আমি ইকো করতাম, তাহলে সেখান থেকেও সেটা কিন্তু দেখা যেত, রাইট? যদি আমি কখনো এটা নিয়ে কাজ করতে চাই, এভাবে দেখানোর কারণ হচ্ছে যে কোনো একটা ফাংশন কোনো কিছু, যে লাইক আমি বলেছিলাম যে কন্ডিশনের পাশে কন্ডিশনাল অপারেটর দিয়ে কন্ডিশন তৈরি করা যায়, অথবা ডিরেক্ট ট্রু ফলস লেখা যায় বুলিয়ান ভেরিয়েবল, অথবা কোনো ফাংশন দেওয়া যায় যে ফাংশন রিটার্ন করবে ট্রু আর ফলস। তাহলে আমি যদি ওখানে লিখে দেই ফাংশনটা, কল করে দেই, সে যদি রিটার্ন করে ট্রু অথবা ফলস, ওখানে বসে যাবে না? সেটা ধরা যাচ্ছে। আবার কোনো একটা ফাংশন কোনো একটা রেজাল্ট রিটার্ন করলো, এটা আমি এখনই দেখাবো না বা প্রসেস করব না, ওইটার উপরে আরো অনেক কিছু হবে। যে লাইক ওই ফাংশনটা অ্যাড ফাংশনটা রিটার্ন করেছে যা, সেটা থাকবে এবিসির মধ্যে, এবিসি পরবর্তীতে আমি ইউজ করব। তাহলে কি রেজাল্টের ভ্যালুটা বা রিটার্ন ভ্যালুটা আমাকে একটা ভেরিয়েবলে রেখে কাজ করতে হবে, বুঝা যাচ্ছে? তো অনেকভাবেই ফাংশনকে আমরা ইউজ করতে পারি। ফাংশনের মেইন টাস্ক হচ্ছে কোড রিইউজ। আমি যদি ফাংশন আকারে কোড লিখে রাখি তাহলে এটাকে আমি রিইউজ করতে পারবো, আর যদি ফাংশন আকারে না লিখে রাখি তাহলে সেটাকে আমি কোড রিইউজ, সেই কোডটুকু আর কখনোই রিইউজ করতে পারবো না। ওটা একবারের জন্য একটা কাজ সলভ, সো ওই কোডটুকু তার জন্য, ওই কোডটাকে আমি আর অন্য কোথাও আর ইউজ করে নিতে পারবো না, বোঝা যাচ্ছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয়তো বিল্ট ইন ফাংশনের হেল্প ছাড়া ইউজার ডিফাইন্ড ফাংশনের দিকে নজর দিতে হবে। আর অনেক বিল্ট ইন ফাংশন আছে, লাইক অ্যারাউন্ড 700 পিএসপি নিজস্ব বিল্ট ইন ফাংশন আছে, যেগুলো আমাদের হেল্প করবে, গাইড করবে বড় বড় প্রবলেম সলভ করার জন্য। তো আমাদের বিল্ট ইন ফাংশনগুলো সম্পর্কেও কিন্তু খুব ভালো ধারণা নিতে হবে। তো আমি ইউজ করছি নেটবিনস 7.3 এবং 7.3 তে লেটেস্ট পিএসপি 5.4 এর সকল বিল্ট ইন ফাংশনের লিস্ট আছে, রাইট? আমি যদি একটা বিল্ট ইন ফাংশন বলি লাইক র্যান্ড, আর দিয়ে শুরু হওয়া সবগুলো ফাংশন এখানে কিন্তু চলে আসে, আর এ দিয়ে শুরু হওয়া, কারণ আর দিয়ে শুরু হওয়া সকল বিল্ট ইন ফাংশনের লিস্ট কিন্তু এখানে চলে আসে। অ্যালফাবেটিক্যালি আমি কিন্তু বের করে নিতে পারি, এগুলো সবই বিল্ট ইন ফাংশন। আর বিল্ট ইন ফাংশনগুলো প্রত্যেকের হেল্প নেওয়ার জন্য আমরা যদি যাই কন্ট্রোল স্পেস দিলে আসে, এই যে নিচে একটা টুল টিপ এসেছে, এই টুল টিপের মধ্যে একটা ইউআরএল দেখা যাচ্ছে পিএসপি ম্যানুয়ালের, PSP.NET ম্যানুয়াল, PSP.NET ওয়েবসাইটের ম্যানুয়াল গাইড আছে, সেখানে গিয়ে আপনি এই পার্টিকুলার ফাংশন, আমি যে ফাংশনটা সিলেক্ট করে রেখেছি ওই ফাংশনের গাইডে চলে যাবে। আর অফলাইনে যদি আপনারা নিতে চান ebook.talavidi.com এই ওয়েবসাইটটাতে গিয়ে ম্যানুয়াল বইটা ডাউনলোড করে নেবেন, পিএসপি ম্যানুয়াল যে বইটা এটা ডাউনলোড করে নেবেন। এই যে চলে আসে এই যে পিএসপির এই যে ফাংশন ran to degree, এখানে ফাংশনটা বলা আছে, ফাংশনটা কি কাজ করবে সেটাও বলা আছে। ইনফ্যাক্ট ফাংশনের এক্সাম্পলগুলো একটা একটা দুইটা করে এখানে কিন্তু দেওয়া আছে, আপনি কি ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। ওকে,
তো এটা নিয়ে এলাবোরেট আলোচনা করব আমাদের ফাংশনের জন্য নেক্সট দুইটা ক্লাস আছে, ফাংশন অ্যান্ড ক্লাস। তো বেসিক লেভেলের একটা আলোচনা দিচ্ছি যে ফাংশন কি। তার মানে আমরা পিএসপি ম্যানুয়ালটা সবাই একটু ডাউনলোড করে নিব অথবা লাইভ সাইটে গিয়ে পিএসপি ম্যানুয়ালটা একটু দেখে আসবো নেক্সট ক্লাসের জন্য। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি যদি ফাংশনের দিকে যাই, যে ফাংশন যখন বলছি র্যান্ড, লাইক আমি একটা র্যান্ড ফাংশন বলছি, এখানে এসে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো ভেরিয়েবল দেখা যাচ্ছে। এগুলোকে বলা হয় ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার। ওকে, এগুলোকে বলা হচ্ছে ফাংশন আর্গুমেন্ট অর প্যারামিটার। সো আমরা ফাংশনের প্যারামিটার যদি দেই সেক্ষেত্রে ওই ফাংশনটা কি মোর রিউজেবল হয়, ফাংশন ডাইনামিক হয়। লাইক এরকম হতো যদি যে র্যান্ড শুধু 0 থেকে 100 পর্যন্ত ভ্যালুই র্যান্ডমলি রিটার্ন করে, তাহলে ওই ফাংশনটা কতটুকু ফ্রুটফুল হতো। এখন যেটা আছে র্যান্ড ফাংশন, যে আপনি যে কোনো রেঞ্জের ভ্যালু দেন, মিনিমাম একটা ভ্যালু দেবেন, ম্যাক্সিমাম একটা ভ্যালু দেবেন, লিমিট নেই যে কত দিতে হবে। যে আপনি মাইনাস ভ্যালু দিতে পারেন, পজিটিভ ভ্যালু দিতে পারেন, নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু, মিনিমাম ভ্যালুটা নেগেটিভ, ম্যাক্সিমাম ভ্যালুটা পজিটিভ, অথবা বড় বড় কোনো নাম্বার দুইটা দিয়ে দিতে পারেন, তার ভেতর থেকে সে র্যান্ডমলি ভ্যালু রিটার্ন করবে। বাট যদি ফিক্স কোনো একটা রেঞ্জ হতো তাহলে কি সেটা দিয়ে আমি কোনো উপকারে আসতে পারতাম? অনেক বেশি উপকার এর থেকে নেওয়া সম্ভব হতো না। ঠিক একইভাবে আমরা যখন কোনো ইউজার ডিফাইন ফাংশন লিখবো তখনও সেটাকে ডাইনামিক করার চেষ্টা করব, রাইট? তো ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু সম্পর্কে একটু দেখায়, এর কাজ কি বা কি করছে। এটা একটা বিল্ট ইন ফাংশন সম্পর্কে ধারণা। আমি বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালু 20 আর মিনিমাম ভ্যালু লাইক 11। সো সে যা করবে আমি এটাকে ইকো করে দিচ্ছি। এই ফাংশনটা কি রেজাল্ট রিটার্ন করবে, রেজাল্ট রিটার্ন করবে লাইক একটা নাম্বার বিটুইন 11 টু 20, রাইট? 11 থেকে 20 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে র্যান্ডমলি রিটার্ন করবে। প্রতিবারের আমি যখন এটাকে রান করাবো, যে লাইক আমি এটাকে রান করেছি ফাংশনটাকে, লাইক 19 আসছে, রিফ্রেশ দিয়েছি 12 আসছে, তার মানে আবার কল হয়েছে, আবার রিফ্রেশ দিচ্ছি 11 আসছে, আবার কল হয়েছে, আবার রিফ্রেশ দিচ্ছে, আবার কল হয়েছে, এবার আসছে কি 15। তার মানে কি র্যান্ডমলি তার ভেতর থেকে যে কোনো একটা একটা করে ভ্যালু আমাকে রিটার্ন করে দিচ্ছে, রাইট? এই রেঞ্জটা যে কোনো কিছুই হতে পারে। সো এরকম অত্যন্ত ইম্পর্টেন্ট ফাংশন আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু ধারণা নিতে হবে। আমিও বলবো কিছু কিছু সিরিজের ফাংশন আপনাদের দেখতে যেটা উপকারে আসবে। আর এবার যদি আমি বলি যে আমার এই যে ফাংশনটা, এটা তো যখনই আমি কল করব বারবারই কি রিটার্ন করবে? 1100 তো রিটার্ন করবে, নতুন কোনো কিছু তো দেবে না, দেবে কি? নতুন কোনো কিছুই আমাকে সে দেবে না। বাট আমি যদি এটাকে প্যারামিটারাইজড করি, যখন প্যারামিটার পাঠাচ্ছি এটাকে রিসিভ করতে হবে লাইক x $y, x আর y আমি ইউজ করছি $x, $y, x আর y আমি রিসিভ করছি, এটাকে আমি ইকো করে দেই। তাহলে 200 আছে কার মধ্যে? x এ, আর 800 আছে y এ। তাই না? আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দেই, আমি পরবর্তী আরো একবার কল করেছি এটা ডিফারেন্ট ভ্যালু দিয়ে, দুইটা ভ্যালু হতে হবে, ম্যান্ডেটরি নাকি? এখন আমাকে দুইটা ভ্যালু পাঠাতে হবে, সেটা নাম্বার, ইন্টিজার। ওকে, ইন্টিজার টাইপের দুটো ভ্যালু পাঠাতে হবে যাকে সে অ্যাড করে রেজাল্ট আকারে রিটার্ন করবে। তাহলে কি ওই অ্যাড ফাংশন যেটা আমাকে বারবার 1100 পাঠাচ্ছিল তার চেয়ে তো এটা একটু রিউজেবল হলো, তাই না? আমি বারবার 1100 নাও চাইতে পারি, দুইটা ভ্যালু যোগফল, আমি যে কোনো দুইটা ভ্যালু দিতে পারি যাকে আমি যোগফল করে নিয়ে আসতে চাইতে পারি। বোঝা যাচ্ছে? সো আমাদের কিন্তু ফাংশনগুলো ডাইনামিক করতে হবে, এদিকে বেশি নজর দিতে হবে। যারা যত ভালো ডাইনামিক ফাংশন লিখতে পারবেন তার কোডিংটা ততটাই কি হবে, রিউজেবল হবে এবং কত দ্রুত সেই প্রবলেম সলিউশনের দিকে যেতে পারবে। কোড কম লিখতে হবে, সো প্রবলেম তাড়াতাড়ি সলভ হবে। বুঝতে যাচ্ছেন? কোড কম লেখার জন্য তো নলেজটা ক্লিয়ার থাকতে হবে, তাই না? আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে।
এবং কোডগুলো বারবার যেন রিউজ করতে পারি সেই পর্যায়ে আমার কোডটা লিখতে পারতে হবে। ওকে, তো আমরা একটু এই 2 দিন কনসেন্ট্রেট করব লুপের ওপরে আর ফাংশনের ওপরে, জাস্ট আলোচনা, পড়াশোনা। ওই ফাংশনের জন্য আরো 2-3 দিন দিব, ওখানে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং বলে দেব কি কি ধরনের ফাংশন আপনারা দেখবেন। ওকে, সো এই যে আগামীকালকের যে অফ ডে আছে এখানে কনসেন্ট্রেট করবেন আজকে এবং কালকে লুপ এবং স্টেটমেন্টগুলো নিয়ে। ফাংশন কিছুটা দেখে আসার চেষ্টা করবেন, ম্যানুয়াল গাইডটা নিজে থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আজকে আমি এতটুকু রাখছি। একটা পেন ড্রাইভ আমার কাছে আছে, আমি একটা পেন ড্রাইভে দিচ্ছি, একটু তাড়া আছে আমার। বাকিদের কষ্ট করে একটু কালেক্ট করে নিতে বলছি।